where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমি তমালি চ্যাটার্জি, চিন্তামণি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষিকা, তোমাদের ক্লাস 12-এর অধ্যায় 2 আলোর প্রতিসরণ আজকের আমি শুরু করছি। আলোর প্রতিসরণ তোমরা মাধ্যমিক লেভেলেতে বেশ খানিকটা পড়েছো। এখন তোমরা জানো ফিজিক্সেতে আগের খানিকটা পড়া না থাকলে পরে কিন্তু পরেরটুকু এগোনো যায় না। তো আলোর প্রতিসরণ কাকে বলে, যেমন তোমরা পড়েছো আর একবার বলে দিচ্ছি। প্রতিসরণ কাকে বলা হয় না, যখন আলোকরশ্মি একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, তখন কি হয়, দুই মাধ্যমের বিভেদতল থেকে সেই আলোকরশ্মি কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। একটু ছবি এঁকে দিই। এই হচ্ছে আপতিত রশ্মি, যে বিন্দুতে এসে পড়ছে সেটা হলো আপতন বিন্দু। এইটা হলো দুটো মাধ্যমের বিভেদ তল, এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, তাদের বিভেদ তল মনে করা যাক এইটা হচ্ছে বিভেদ তল। তাহলে আপতিত রশ্মি এসে আপতিত হলো, কি হবে, তার যাওয়ার কথা ছিল এই দিকেতে, কিন্তু সে এই দিকে না গিয়ে মনে করা যাক এই দিকে সে বেঁকে গেল। ঠিক আছে, এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। আমরা কি করি, আলোর প্রতিসরণের যে ব্যাখ্যাগুলো সেগুলোকে করবার জন্য আপতন বিন্দুতে একটা কাল্পনিক রেখা টানছি, লম্ব রেখা, প্রতিফলক, এই দুই মাধ্যমের বিভেদ তলের ওপরে এই যে লম্ব রেখা, এটাকে বলা হচ্ছে অভিলম্ব। আচ্ছা, এই রশ্মিটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। এটা হলো আপতিত রশ্মি, এইটা হলো প্রতিসৃত রশ্মি। এটা হলো প্রতিসৃত রশ্মি। আচ্ছা, আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যে যে কোণ, সেটাকে বলা হয় আপতন কোণ। আপতন কোণ এবং অভিলম্ব এবং প্রতিসৃত রশ্মির মধ্যে যে কোণ, তাকে বলা হয় প্রতিসরণ কোণ। সাধারণত কি করা হয়, এই যে আপতন কোণ, এটাকে আই দিয়ে ডিনোট করা হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এবং প্রতিসরণ কোণ যেটা, সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অর্থাৎ আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই গেল প্রতিসরণের সংজ্ঞা। এবার প্রতিসরণের সূত্র। প্রতিসরণের প্রথম যে সূত্র, সেটা খানিকটা প্রতিফলনের সূত্রের মতনই। সেখানটাতে কি বলা হয়েছে, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং বিভেদ তলের উপরে যে অভিলম্ব আমরা এঁকেছি, সেই তিনটেই একই সমতলে থাকবে। অর্থাৎ এই যদি আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব, এরা তিনজন মিলে কিন্তু একটা তল তৈরি করবে। তোমরা বুঝতে পারছো, এটা একটা তল তৈরি করবে। কখনোই এমন হবে না যে অভিলম্ব এইদিকে, প্রতিসৃত রশ্মি এইদিকে, এই ধরনের ব্যাপারটা কিন্তু হবে না। কেমন? তাহলে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসৃত রশ্মি তিনটে একই সমতলে থাকবে। দ্বিতীয় সূত্রতে কি বলা হয়েছে, দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে যে আপতন কোণের সাইন, অর্থাৎ সাইন আই, এবং প্রতিসরণ কোণের সাইন, অর্থাৎ সাইন আর, এদের যে অনুপাত, সেটা নির্দিষ্ট মাধ্যম, নির্দিষ্ট দুটি মাধ্যম এবং
নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে এই অনুপাতটা ধ্রুবক হবে। এটা হলো ধ্রুবক। তাহলে প্রথমেই বলে দিলাম এই যে ধ্রুবকটা সেটা কার কার উপর নির্ভর করে? অবশ্যই এই দুটো মাধ্যমের উপরে নির্ভর করবে এবং আলোর বর্ণের উপরে নির্ভর করবে। কেমন? এই ধ্রুবকটাকে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক। এটাকেই বলা হচ্ছে প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে। ক্লিয়ার হলো এটা? তাহলে প্রতিসরণের সংজ্ঞা পেলাম এবং এই প্রতিসরাঙ্ক কাকে বলে সেটা আমরা জানলাম। এই প্রতিসরাঙ্ক দ্বিতীয় সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। কেমন? আমরা পরে ব্যাখ্যা করব, যদি প্রথম মাধ্যমটা আলোকীয়ভাবে ঘন মাধ্যম হয়, দ্বিতীয় মাধ্যম যদি আলোকীয়ভাবে লঘু মাধ্যম হয়, তাহলে কি হয়? এই যে রশ্মিটা যে পথে যাওয়ার কথা ছিল, তাহলে পরে কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। দেখো এখানটাতে যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু এই যে অভিলম্ব থেকে দূরে সরে গেল যদি ঘন থেকে লঘু মাধ্যমে যায়। আর যদি লঘু থেকে ঘন মাধ্যমে যায় সেক্ষেত্রে কি হবে? সেটা এই যে প্রতিসৃত রশ্মিটা সেটা অভিলম্বের দিকে সরে আসবে। কেমন? তাহলে পরে আমরা এটাকে একটুখানি মিটিয়ে দিচ্ছি। কেমন? আচ্ছা, তাহলে আমরা যে বললাম যে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে। এই প্রথম মাধ্যমটা যদি বাতাস বা শূন্য মাধ্যম হয়, তাহলে পরে আমরা এই প্রতিসরাঙ্কটাকে বলি পরম প্রতিসরাঙ্ক। কেমন? এবারে আমরা জানি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বোচ্চ। এখন যখনই মানে আলোর শূন্য মাধ্যমের তুলনায় অন্য যে কোনো মাধ্যমে আলোর গতিবেগটা কম হয়ে যাবে। এই কারণটাতেই কিন্তু আলোটা বেঁকে যায়। তাহলে পরে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলবো? পরম প্রতিসরাঙ্ক হলো যে যদি প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম হয় এবং এই যে দ্বিতীয় মাধ্যমটা, এই মাধ্যমের ক্ষেত্রে তখন আমরা যে প্রতিসরাঙ্ক পাচ্ছি সেটাকে আমরা বলছি পরম প্রতিসরাঙ্ক। এই পরম প্রতিসরাঙ্কের আরেকটা সংজ্ঞা হতে পারে সেই মাধ্যমের মধ্যে দিয়ে আলোর গতিবেগের ক্ষেত্রে। পরম প্রতিসরাঙ্ক কাকে বলবো? কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ হলো সি, আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ভি, অর্থাৎ মাধ্যমের মধ্যে যে মাধ্যমটাকে আমরা বিবেচনা করছি সেই মাধ্যমে আলোর বেগ। অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক মিউ সমান সমান সি বাই ভি। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে যার প্রতিসরাঙ্ক যত বেশি তার মধ্যে দিয়ে আলোর বেগ কিন্তু তত কম হয়ে যাবে। কেমন? তাহলে পরে যার প্রতিসরাঙ্ক বেশি সেটাকে আমরা বলি আলোকীয়ভাবে ঘন মাধ্যম, আর যার প্রতিসরাঙ্ক কম হবে সেটাকে আমরা বলি আলোকীয়ভাবে লঘুতর মাধ্যম। এটার সঙ্গে কিন্তু আমাদের ওই যে আগে ঘনত্ব পড়েছিলাম না, সেই ঘনত্বের কোনো সম্পর্ক নেই। যেমন ধরো তোমরা বলতেই পারো তুলো আর কাঁচ। কেমন? তুলো আর কাঁচ, তুলো কিন্তু অনেক হালকা কাঁচের তুলনায়, কিন্তু তুলো আলোকীয়ভাবে ঘন, আর কাঁচটা যদিও তুলোর তুলনায় ঘনত্ব অনেক বেশি, অর্থাৎ সেটা ভারী, আমাদের হাতেতে তার ওজন হিসেবে সেটা অনেকটা ভারী, কিন্তু সেটা আলোকীয়ভাবে লঘু মাধ্যম হয়ে যায়। তাহলে মনে করা যাক কোনো একটা মাধ্যম তার পরম প্রতিসরাঙ্ক মিউ ওয়ান সমান আমি লিখতে পারি সি বাই ভি ওয়ান, আর একটা মাধ্যম মিউ টু তার পরম প্রতিসরাঙ্ক সি বাই ভি টু, তাহলে মিউ ওয়ান বাই মিউ টু সমান ভি টু বাই ভি ওয়ান। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এই মিউটা আর কার কার উপর নির্ভর করে জানো তো?
আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরেও কিন্তু নির্ভর করে। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে কীভাবে নির্ভর করে, একটা গ্রাফ আমি জাস্ট ছোট্ট করে এঁকে দিচ্ছি। সেটা হলো এই ধরনের একটা গ্রাফ হয়। এটা হচ্ছে প্রতিসরাঙ্ক মিউ, আর এদিকে হচ্ছে ল্যামডা। ঠিক আছে, তো তাহলে পরে সাধারণত কি হয়ে যাচ্ছে যে ল্যামডা যদি বাড়ে তাহলে পরে প্রতিসরাঙ্ক কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, যেমন লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি বেশি, কাজে তার প্রতিসরাঙ্ক কম, সেক্ষেত্রে কিন্তু আলোটা কম বেঁকে যাবে। আর বেগুনি আলোর যেহেতু ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা কম হচ্ছে, তাই জন্য তার বেলাতে প্রতিসরাঙ্ক বেশি হবে। এই জন্য এটাও একটা কারণ যে সমস্ত বিপদ সংকেতেতে লাল আলো ব্যবহার করা হয়। লাল আলো খুব কম বেঁকে যায় বলে যে পজিশনেতে থাকে, অনেক দূরে থাকলে পরেও না সেটার পজিশনটা খুব একটা চেঞ্জ হয় না। সেক্ষেত্রে আমরা যদি বেগুনি আলো ব্যবহার করতাম তো তাহলে পরে কি হতো, সেটা ধরো একটা ট্রেন আসছে, অনেক দূর থেকে আসছে, তো সেক্ষেত্রে বেগুনি আলো ব্যবহার করলে পরে কি হতো, ট্রেনটা আছে এখানটাতে, আমরা দেখতে পাচ্ছি অন্য কোনো জায়গাতে, অর্থাৎ আমাদের পজিশনটা গন্ডগোল হয়ে যেত। কিন্তু লাল আলোর প্রতিসরাঙ্ক অনেক কম বলে লাল আলোর ক্ষেত্রে পজিশনের কোনো গন্ডগোল হয় না। আচ্ছা, এবারে আমরা করব প্রতিসরণের ফলে আলোকরশ্মির বিচ্যুতি কতটা হচ্ছে। দেখা যাক, এদিকে যাওয়ার কথা ছিল, এইদিকে চলে গেল আলোকরশ্মি। এইটা হলো আই, এটা আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, এটা আই, তাহলে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর এখন দেখো যে এই যে আমি একটু নাম দিয়ে দিই, ও, এ, বি, এম, এন, ডি। এক্ষেত্রে দেখো এ ও এম এবং এন ও বি এই দুটো কোণ কি বলা হয়, ভার্টিক্যালি অপোজিট অর্থাৎ বিপ্রতীপ কোণ। সুতরাং এই কোণটার মানও হচ্ছে আই। তাহলে বিচ্যুতি কোণ কত হলো, এইটা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। তাহলে বিচ্যুতি কোণ এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে আমাদের, আর মাইনাস আই। কিন্তু এটা তো হলো ঘন থেকে লঘু মাধ্যমের ক্ষেত্রে। যদি লঘু থেকে ঘনতে যায় তখন তো আমরা জানি এই আপতিত রশ্মি এই দিকে যাওয়ার কথা ছিল, চলে গেল এই দিকে, অর্থাৎ আপাতন কোণ এইটাও সমান আই, এই কোণটা হচ্ছে আর। তাহলে সেক্ষেত্রে ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ঘন মাধ্যম এবং লঘু মাধ্যমের ক্ষেত্রে আপতিত আলোকরশ্মির বিচ্যুতি কতটা হতে পারে। আচ্ছা, এরপরে সমান্তরাল ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ মিটিয়ে দিচ্ছি। এটা মিটিয়ে দিয়ে দেখো, তাহলে এইটা মনে করা যাক একটা সমান্তরাল ফলক, ধরে নিলাম কাঁচ। কেমন, আলোকরশ্মি কি হয়েছে, এইখানটাতে এসে পড়েছে আপতিত রশ্মি, আসবার পরে এই বি মাধ্যমেতে সেটা প্রতিসৃত হয়ে গেছে। কেমন, প্রতিসৃত হওয়ার পরে আবার সেটা এ মাধ্যমে বেরিয়ে গেল। তাহলে পরে এই যে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি তাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে, অর্থাৎ তারা কেমন হবে দেখা যাক। এখানে আমরা দেখতে পারি যে মিউ বি এ ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1, তাই তো, আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন, এ মিউ বি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে। এখানটাতে এই যে প্রতিসৃত রশ্মি, এটা আবার এখানটাতে আপতিত রশ্মি হিসাবে কাজ করছে। এক্ষেত্রে কিন্তু আমি আপতন কোণটাকে R2 ধরে নিয়েছি। কেমন, তাহলে পরে আমি এখানটাতে লিখতে পারি মিউ বি উইথ রেসপেক্ট টু এই মিউ এ উইথ রেসপেক্ট টু বি ইকুয়ালস টু সাইন R2 বাই সাইন I2। আপতন কোণ R2, প্রতিসরণ কোণ এক্ষেত্রে I2। কেমন, এইবারে দেখো
এই দুটোই হচ্ছে অভিলম্ব। আমরা কিন্তু ধরেছি এই দুটো সমান্তরাল, একটা আয়তাকার কাচের ফলক ধরেছি। তাহলে R1 ইকুয়ালস টু R2 হয়ে যাবে। কেমন? তাহলে কি হবে, এ মিউ বি ইন্টু বি মিউ এ ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R2 বাই সাইন I2। যেহেতু R1 এবং R2 সমান, আমি R2-র জায়গায় R1 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ফলে কি হবে, সাইন R1 কেটে গেল। এবারে এ মিউ বি ইন্টু বি মিউ এ, এটার মানটা হচ্ছে 1 সমান সমান সাইন I1 বাই সাইন I2। তাহলে অতএব সাইন I1 সমান সাইন I2, বা বলতে পারি আমরা I1 ইকুয়ালস টু I2। অর্থাৎ এই যে আপতিত রশ্মি এবং এই যে নির্গত রশ্মি, এই দুটো কিন্তু পরস্পর সমান্তরাল হবে। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম। আচ্ছা, তোমাদেরকে আমি একটুখানি দেখাতে পারি, আশা করি এইভাবে বোঝানো যাবে যে দেখো তোমরা দুটো কিন্তু সরণ করছে। পার্শ্ব সরণের পরিমাণটাকে আমি এখনই ক্যালকুলেট করে দেখাচ্ছি না, কিন্তু এখানটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আপতিত, এবং তোমরা যেহেতু বাইরে থেকে দেখছো এটা, এই দিক থেকে যদি আমি ধরি তাহলে পরে দেখো মাঝখানটাতে, এখানটাতে বাতাস, মাঝখানটাতে জল, আবার বাতাস। অর্থাৎ তোমরা যেটাকে দেখছো স্পষ্টই দেখা যাচ্ছে যে ডিরেক্ট যেটা বাতাস থেকে পৌঁছাচ্ছে এবং জলের মধ্যে দিয়ে যেটা পৌঁছচ্ছে, দুটো কিন্তু পরস্পরের সমান্তরাল, কিন্তু সরে গেছে, সামান্য সরে গেছে, কিন্তু পরস্পর সমান্তরাল হয়েছে। এই যে আমরা দেখলাম যে পার্শ্ব সরণ হচ্ছে, এখানটাতে দেখো এটা সোজা আসলে পরে কিন্তু এইভাবে থাকতো, ঠিক আছে? তো তাহলে পরে পরস্পর সমান্তরাল হচ্ছে, কিন্তু সামান্য পার্শ্ব সরণ হচ্ছে। এই পার্শ্ব সরণ কার কার উপরে ডিপেন্ড করে? অবশ্যই এই ফলকের বেধের উপরে ডিপেন্ড করবে এবং এই আপাতন কোণের উপরে কিন্তু ডিপেন্ড করবে, এবং এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক। এই তিনটে মাধ্যমের উপর, তিনটে জিনিসের উপরে এই পার্শ্ব সরণটা নির্ভর করছে। আচ্ছা, আর একটা ভাইটাল কথা বলে দিই, সেটা হচ্ছে খুব সহজ ব্যাপার। আমরা দেখলাম এটা I1 R1, বা হ্যাঁ I1 R1 বললাম, এখানটাতে মাধ্যম বললাম 1, এখানটাতে আমি বললাম 2, ঠিক আছে? তো এখানটাতে R1 না বলে আমি যদি মনে করা যাক I1 দিলাম আর এখানটাতে I2 দিলাম, তাহলে আমরা বলতে পারি মিউ 2 উইথ রেসপেক্ট টু 1 ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন I2। আর না দিয়ে এখানটাতে I2 দিয়েছি আমি। আচ্ছা, বা 1 মিউটি মানে অ্যাকচুয়ালি মিউ 2 বাই মিউ 1, আমরা আগেই পেয়েছি আলোর গতিবেগটা দিয়ে যখন ব্যাখ্যা করেছি, ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন I2। অতএব মিউ 1 সাইন I1 ইকুয়ালস টু মিউ 2 সাইন I2। এইটা হলো স্নেলের সূত্রের সাধারণ রূপ, জেনারেলাইজড ফর্ম। এখানটাতে জাস্ট দুটো মাধ্যম নিয়েছি, এখানটাতে যদি আমরা অনেক কটা মাধ্যম নিই তাহলে পরেও কী হয়ে যাবে, মিউ 1 সাইন I1 ইকুয়ালস টু মিউ 2 সাইন I2 ইকুয়ালস টু মিউ 3 সাইন I3, এইভাবে আমরা পেয়ে যাব। এটা হলো স্নেলের সূত্রের সাধারণ রূপ। এইবারে আমরা দেখব প্রতিসরণের ফলে আলোকরশ্মির যে বিচ্যুতিটা হচ্ছে তার ফলে কি হয়। তোমরা নিজেরাও দেখেছো যে জলের মধ্যে যদি কোনো কিছু ডোবানো হয় তাহলে পরে মনে হয় যেন সেটা খানিকটা উঠে এসছে। সেটা কেন হয় এবং তার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা যেটা, সেটাতে আমরা যাব। হ্যাঁ, মনে করা যাক এখন এই যে প্রতিসরণের ফলে বস্তুর যে
আপাতভাবে খানিকটা উপরে উঠে যাচ্ছে মনে হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি। মনে করা যাক আমাদের আইডিয়া অনুযায়ী এটাকে আমরা ধরে নিলাম জল, কেমন, আর এটা বাতাস। এবারে জলের তলায় পি একটা বিন্দু রয়েছে, মনে করা যাক একটা কয়েন পড়ে গেছে, কেমন, দেখবে এই ব্যাপারটা হয় মনে হয় যে এ তো কাছেই রয়েছে, হাত দিয়ে তুলে নেব, হাত দিয়ে তুলতে গিয়ে দেখছো কই হাতটা যাচ্ছে না তো। তাহলে ঠিক সেই রকম এখানটাতে মনে করা যাক একটা কয়েন রয়েছে পি। তাহলে কি হচ্ছে, পি থেকে আলোক রশ্মি দেখো জল এবং বাতাস, লিখে দিই আমি বায়ু, এখানটাতে জল, তাহলে জল এবং বাতাসের বিভেদ তলে গিয়ে পড়লো। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, এইরকম আর একটা আপতিত রশ্মি রয়েছে, ঠিক আছে। তারপরে যখনই জল থেকে বাতাসে যাচ্ছে অর্থাৎ ঘন থেকে লঘুতে যাচ্ছে, তখন কি হবে, এটা যাওয়ার কথা ছিল এইদিকে কিন্তু অভিলম্ব থেকে দূরে এইদিকে সরে গেল, ঠিক আছে। এটাও সরে গেল, এটাও কিন্তু সেই একইভাবে যাওয়ার কথা ছিল এদিকে দূরে সরে গেল। তাহলে এক্ষেত্রে আপতিত রশ্মি অভিলম্ব, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের আপতন কোণ। আমি এখানটাতে ডবল রশ্মি এঁকেছি, যদি বুঝতে অসুবিধা হয় আমি পরে আবার মিটিয়ে দেবো। হ্যাঁ, আপতিত রশ্মি অভিলম্ব, সুতরাং এই কোণটা হচ্ছে আপতন কোণ। জল এবং বাতাসের বিভেদ তলে এইভাবে বেঁকে গেল সেই আলোক রশ্মিটা, তাহলে এটা হলো প্রতিসৃত রশ্মি অভিলম্ব, সুতরাং এটা হলো প্রতিসরণ কোণ। এটা একটা রশ্মি। আরও আর একটা রশ্মি মনে করা যাক, আমরা তো জানি চতুর্দিকে আলোক রশ্মি যাচ্ছে, আমরা শুধুমাত্র দুটো আলোক রশ্মি নিয়েছি। এখান থেকে আর একটা আলোক রশ্মি গেল, একইভাবে প্রতিসৃত হয়ে গেল। এখন কি হচ্ছে, আমরা এখানটাতে যদি চোখ রাখি তখন চোখ কিন্তু এই বেঁকা পথটাকে ফলো করতে পারে না। তার কি মনে হচ্ছে, এই আলোক রশ্মিগুলোকে বেঁকিয়ে দিলে পরে মনে হচ্ছে সেটা কিউ বিন্দুতে এসে পৌঁছেছে। তাহলে পরে চোখ কিন্তু এই পি বিন্দুটাকে এই অবস্থানে দেখবে না, দেখবে কিউ অবস্থানেতে। হ্যাঁ, তো এবার আমরা একটুখানি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসছি। হ্যাঁ, এখানটাতে জল, তাহলে মিউ অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার, mu of air with respect to water equals to sin I by sin R, কেমন। মিউ অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার আমরা বলেছি কিন্তু, তাহলে মিউ অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার ইকুয়ালস টু সাইন আর বাই সাইন আই। উল্টে দিলাম আমরা জলের প্রতিসরাঙ্ক বাতাসের তুলনায়, কারণ আমাদের জলের প্রতিসরাঙ্কটাই দরকার। আচ্ছা, সাইন আর, দেখো এই কোণটা যদি আই হয় তাহলে এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ, তাহলে এটাও হচ্ছে আই কোণ। একইভাবে এই কোণটা যদি আর হয় তাহলে পরে অনুরূপ কোণ হিসেবে এই কোণটাও আর কোণ। তাহলে সাইন আই এর মান কত দাঁড়ালো, ইকুয়ালস টু সাইন আর মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এসি বাই, এটা হচ্ছে আমি নাম দিচ্ছি কিউসি, এসি বাই কিউসি। আর সাইন আই এর মান কত হয়ে যাচ্ছে, এসি বাই পিসি, ইকুয়ালস টু হয়ে যাবে পিসি বাই কিউসি, তাই তো, পিসি বাই কিউসি। এখন প্রান্তিক ক্ষেত্রে অর্থাৎ আমাদের চোখটাকে ক্রমশ যদি এখানটাতে সরিয়ে নিয়ে আসি তাহলে কি হবে, সি বিন্দুটা ক্রমশ এসে বিন্দুর কাছে চলে আসবে, তখন আমরা লিখতে পারি এটাকে ইকুয়ালস টু পি এ বাই কিউ এ। পি এ বাই কিউ এটা কি, পি এ হলো প্রকৃত গভীরতা আর কিউ এ হলো আপাত গভীরতা। সুতরাং আমরা কি পেয়ে গেলাম, যে মিউ ডাব্লু, এই জায়গাটুকু আমি একটু মিটিয়ে দিই, আমি এখানটাতে লিখে দিই মিউ অফ ওয়াটার ইকুয়ালস টু পি এ প্রকৃত গভীরতা
বাই কিউ এ আপাত গভীরতা। ঠিক আছে, তো তাহলে পরে এইভাবে আমরা কিন্তু প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতার মধ্যে পেলাম ইকুয়ালস টু পি এ বাই কিউ এ। আর একবার লিখে নিলাম আমি। তাহলে কতটা উঠে এলো, কতটা সেটাকে আমরা দেখি। হ্যাঁ, কিউ এ পি এ ইকুয়ালস টু মিউ ইন্টু কিউ এ। প্রকৃত গভীরতাটাকে আমরা রিয়াল ডেপথ আর ডি ইকুয়ালস টু মিউ এডি লিখলাম, অ্যাপারেন্ট ডেপথ। তাহলে কিউ এ যতটা উঠে আসলো পি কিউ সমান পি এ মাইনাস কিউ এ। পি এ ইকুয়ালস টু মিউ ইন্টু কিউ এ মাইনাস কিউ এ ইকুয়ালস টু কিউ এ ইন্টু মিউ মাইনাস 1। এটা হলো প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতার মধ্যে সম্পর্ক। তাহলে এইভাবে আমরা যে কোনো বস্তুকে জলের তলদেশ থেকে সামান্য উপরে ওঠানো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা মিটিয়ে দিই। এবারে তোমরা এখানটাতে দেখো যে প্রত্যেকটা পয়েন্ট এইভাবে উঠে আসার ফলে কি হয়, জলের তলদেশেতে আমরা যদি একটা লাঠিকে ডুবিয়ে দিই, এইভাবে যদি একটা লাঠিকে ডোবাই, তাহলে পরে কি হয়, প্রত্যেকটা পয়েন্ট এইভাবে খানিকটা খানিকটা করে উঠে আসছে। তার ফলে কি হয়, মনে হচ্ছে লাঠিটা যেন সামান্য হলে পরেও বেঁকে গেছে। কেমন? যেমন তাহলে এইভাবে যে আপাত উত্থান ঘটে যে কোনো বস্তুকে যদি জলে বা অন্য কোনো মাধ্যমে ডোবানো হয়, তো সেটাকে আমি একটা পরীক্ষার মাধ্যমে করে দেখাচ্ছি। কেমন? তোমরা একটু দেখো। দেখো, তোমরা বুঝতেই পারছো এখানটাতে কিভাবে, দেখো এই সোজা যেটা রয়েছে, এই আমি যেই জলে ঢোকাচ্ছি, দেখো সঙ্গে সঙ্গে দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না যে বেঁকে গেছে? সামান্য হলে পরেও কিন্তু এই ছোট্ট পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কেন লাঠিকে জলে ডোবালে পরে বেঁকে গেছে বলে মনে হয়, বা কোনো কয়েনকে যদি জলে পড়ে থাকে তাহলে পরে তার মনে হয় যেন উপরের দিকে উঠে এসেছে। ঠিক আছে, তাহলে আবার আমি ব্ল্যাকবোর্ডে ফেরত যাচ্ছি। এবারে তোমাদেরকে আমি, এতক্ষণ তো এই ব্যাপারটাকে নিয়ে আলোচনাটা হলো, এখন আমরা চলে আসব সংকট কোণ। সংকট কোণ ব্যাপারটা কীরকম, যদি আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হয় তাহলে কি হয়, এই হলো আপতিত রশ্মি। আমরা জানি ঘন থেকে লঘুতে যদি যায় তাহলে আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে, অর্থাৎ এই যে আপতন কোণ আর প্রতিসরণ কোণ, তাহলে প্রতিসরণ কোণের মান আপতন কোণের থেকে বড় হয়। বড় হওয়ার ফলে কি হয়ে যাচ্ছে, আপতন কোণ 90 ডিগ্রি হওয়ার অনেক আগেই কিন্তু প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ মনে করা যাক আমি এই আপতন কোণের মানটাকে আরও বাড়ালাম, এইভাবে করলাম, এবং সেই সময় প্রতিসরণ কোণটা কি হলো, আর এদিকে যেতে না পেরে এইভাবে দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে গেল। ঠিক আছে, তারপরেতেও যদি আমি আপতন কোণ বাড়াই তখন কি হবে, আপতন কোণ আর কোথায়, এই আপতিত রশ্মি আর কোথায় যেতে পারবে, প্রতিসরণের পরে আর তো তার কোথাও যাওয়ার জায়গা নেই। সেক্ষেত্রে কি হবে, এই যে রশ্মিটা আর প্রতিসৃত হতেই পারবে না, তখন সে প্রতিফলনের সূত্র মেনে আবার প্রথম মাধ্যমে ঘুরে চলে আসবে। এইটাকে বলা হয় আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে আবার বলছি, আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন প্রতিসরণ কোণের মান আপতন কোণের থেকে বড় হয়, এবং আপতন কোণের
যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, আপাতন কোণের সেই মানকে বলা হয় এই দুই মাধ্যমের সংকট কোণ। অর্থাৎ এই যে লঘু মাধ্যমটা এই ঘন মাধ্যমের সাপেক্ষে সেটাকে বলা হয় সংকট কোণ। তাহলে এই কোণটাকে আমরা বলবো সংকট কোণ। তাহলে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো সংকট কোণ। সংকট কোণের থেকেও বেশি কোণেতে যদি আলোকরশ্মি আপতিত হয় তখন আলোকরশ্মি আর প্রতিসৃত হতে পারে না, যার ফলে প্রতিফলনের সমস্ত সূত্র মেনে সেটা আবার প্রথম মাধ্যমে অর্থাৎ এই ঘন মাধ্যমে ফেরত আসে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর পূর্ণ প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে একটুখানি দেখিয়ে দিই যে যেটা হচ্ছে এই কোণটাকে মনে করলাম থিটা সি, তাহলে এখানটাতে মিউ লাইটার উইথ রেসপেক্ট টু ডেন্সার, ঠিক আছে, মিউ লাইটার উইথ রেসপেক্ট টু ডেন্সার ইকুয়ালসটা আমি বলতে পারি আপাতন কোণ হচ্ছে এখানটাতে সাইন থিটা সি আর প্রতিসরণ কোণের মান হচ্ছে সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু সাইন থিটা সি বাই সাইন 90 ডিগ্রি মান আমরা জানি 1। তাহলে সাইন থিটা সি ইকুয়ালস টু মিউ লাইটার উইথ রেসপেক্ট টু ডেন্সার ইকুয়ালস টু 1 বাই মিউ ডেন্সার উইথ রেসপেক্ট টু লাইটার। কেন আমি এটাকে লিখলাম? আমরা কিন্তু প্রতিসরাঙ্ক যখনই বলি সাধারণত ঘনমাধ্যমের প্রতিসরাঙ্কের কথাটাই বলি। তাহলে এটাকে ছোট করে আমরা বলে নিতে পারি যে সাইন থিটা সি ইকুয়ালস টু 1 বাই মিউ। এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের গুরুত্বগুলো কোথায় জানো তো? হীরের ক্ষেত্রে এই থিটা সি এর মান হচ্ছে মাত্রই 24 ডিগ্রি মতো, হ্যাঁ, যেখানটাতে ধরো গ্লাসের হচ্ছে প্রায় 42 ডিগ্রি মতো, জলের প্রায় 45 ডিগ্রি এই ধরনের কোণ হয়। অর্থাৎ হীরের যেহেতু মাত্র 24 ডিগ্রি কোণ, তাহলে এই ঘনমাধ্যমটা যদি হীরে হয় আর এই লঘু মাধ্যমটা যদি বাতাস হয় তাহলে মাত্র 24 ডিগ্রির মধ্যে যে কোণগুলো সেগুলোর ক্ষেত্রে আলোকরশ্মি বাইরে আসবে, বাকি সমস্ত যে আলোকরশ্মিগুলো সেগুলো হীরের মধ্যেই থেকে যাবে, বারবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, যার ফলে হীরেকে অনেক বেশি চকচকে দেখায়। হ্যাঁ, এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতিটাকে আর কোথায় কাজে লাগানো হয় জানো তো? আমাদের ভীষণভাবে কাজে লাগানো হয় এখন, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এই কথাটাকে তোমরা অনেকবার শুনেছো, বিভিন্ন জায়গাতে শুনেছো, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার ব্যাপারটা কীরকম জানো তো? এখন তো ফাইবার অর্থাৎ ওই সমস্ত প্লাস্টিক দিয়েও তৈরি হচ্ছে বা কাঁচ এই ধরনের জিনিস দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে এই ধরনের, ধরো একটা পাইপ, খুব সরু পাইপ। কতটা সরু জানো? মোটামুটি 10 × 10⁻⁻6 মিটার থেকে বড় জোরে এই পর্যন্ত হতে পারে ব্যাস। এই যে পাইপটা আমি আঁকছি এটার ব্যাসটা এই রকম হতে পারে। এইটাকে বলা হচ্ছে কোর এলাকা, এইটা হচ্ছে কোর এলাকা, আর এটাকে বলা হয় ক্ল্যাডিং, এটাকে বলা হয় ক্ল্যাডিং। কোর এলাকাটা হচ্ছে ঘন থাকে, ঘনতর আলোকীয়ভাবে, আর এইটা হচ্ছে লঘুতর মাধ্যম। এটা হলো লঘুতর মাধ্যম আর এটা হলো ঘনতর মাধ্যম। এখন কি হয়, কোনো একটা সংকেত আলোকরশ্মির ফর্মে মনে করা যাক এখানটাতে ঢুকলো, ঢুকবার পরে কি হচ্ছে, এই যে ঘন থেকে লঘু মাধ্যমে এটা এমন করে তৈরি করা থাকে যে বারবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। তার ফলে কি হচ্ছে, সেটার বাইরে যেতে পারে না, এইভাবে বারবার প্রতিফলিত হয়ে সেটা চলে যায়। হ্যাঁ, তাহলে পরে এবং যে এটা যেহেতু আলোর গতিবেগে যায়, তাই জন্য এখানটাতে আমি যে সংকেত বা যে আলোকরশ্মিটা আমি পাঠালাম সেটা বহু দূরে অন্য প্রান্তে পৌঁছাতে কিন্তু সেকেন্ডের ভগ্নাংশ সময়ও নেয় না। খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, কোনো ধরনের শক্তি ক্ষয় প্রায় হচ্ছেই না,
কোনো ইলেকট্রিসিটি, কোনো এনার্জির কোনো ব্যাপারটা নেই আর কি, কোনো ক্ষতি টতি কিছু হচ্ছে না। তো এই সমস্ত কারণে এইভাবে এটাকে অপটিক্যাল ফাইবারটাকে ব্যবহার করা হয়। এখন অপটিক্যাল ফাইবারটা এতটা সরু, কোনো একটা ধরো ইমেজ রয়েছে, সেই ইমেজটাকে পুরোটাকে কিন্তু একটা ফাইবার তৈরি মানে পাঠাতে পারে না। তখন কি করা হচ্ছে, অনেক ফাইবার একসঙ্গে একটা বান্ডেল তৈরি করা হচ্ছে, এক গুচ্ছ অপটিক্যাল ফাইবার দিয়ে সেটাকে একটা বান্ডেল তৈরি করা হচ্ছে। এবারে সেই বান্ডেলটা কি করছে, মনে করা যাক এটা একটা চকের যেটা রয়েছে, এই অংশের ইমেজটুকু একটা ফাইবার নিল, তারপরের অংশের ইমেজটুকু আরেকটা ফাইবার নিল, এইভাবে অনেক কটা ফাইবার মিলে এই সম্পূর্ণ যে বস্তুটা রয়েছে তার ইমেজটাকে অন্য প্রান্তে পাঠিয়ে দিতে পারছে। হ্যাঁ, এটা হলো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের সুবিধেগুলো কি কি? প্রথমেই তো বললাম যে এটা শক্তিক্ষয় খুব কম, এটা হালকা। তার থেকে বড় সুবিধা হচ্ছে মাঝখানটাতে ওই যে যেমন ধরো তামার তারের ক্ষেত্রে কি হয়, হুকিং করে টেনে নেওয়া, বিদ্যুৎ বা অন্য যে কোনো সিগন্যাল টেনে নেওয়া, এক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো ব্যাপার হতে পারে না। কেমন? তাহলে এইগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবারের বড় সুবিধে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত, এগুলোকে তোমরা একটু একটু করে আগে পড়েছো, আর একবার বলে দিই। প্রাকৃতিক একটা দৃষ্টান্ত হচ্ছে মরীচিকা। কেমন? তো মরীচিকাতে তোমরা জানো কিভাবে হয়। মরীচিকা আমরা দেখতে পাই সবসময় মরুভূমিতে। হ্যাঁ, বেশিরভাগ শীতকালের দেশেতেও, খুব শীতের দেশে, বরফের দেশেতেও মরীচিকা দেখা যায়, সেটা অন্যরকম। আপাতত তোমাদেরকে মরুভূমির যে মরীচিকা সেটা কীরকম হচ্ছে দেখিয়ে দিই। মরুভূমিতে কি হয়, আমরা জানো সূর্য থেকে যে তাপটা আসে সেটা কিন্তু সোজাসুজি বাতাসকে গরম করে না, আগে গরম করে বালিকে। কেমন? আগে বালি গরম হচ্ছে, তারপরে বালির উপরের যে স্তরটা সে গরম হলো, সে আবার কি করলো, তার উপরের স্তরটাকে গরম করলো। তাহলে সব থেকে গরম কে? বালি, তারপরে বালির উপরের স্তর। হ্যাঁ, তো কি হচ্ছে, এই যে বালির সংলগ্ন যে বাতাসের স্তরটা সেটা যেহেতু বেশি গরম, কাজে এটা হলো লঘুতর মাধ্যম, আর যত উপরের দিকে যাব তত টেম্পারেচার কম হচ্ছে, তখন এটা হয়ে গেল ঘনতর মাধ্যম। ঠিক আছে? এখন মনে করা যাক এখানটাতে একটা পয়েন্ট রয়েছে, হ্যাঁ, একটা গাছ রয়েছে মনে করা যাক। তো তখন কি হবে, এখানে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমের দিকে আসছে, ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমের দিকে আসতে গেলে পরে কি হয়, যে এই এসে পড়লো আপতিত রশ্মি, আপতিত রশ্মি এসে পড়বার পরে সেটা কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই দিকে যাওয়ার কথা ছিল সেটা সরে গিয়ে এই দিকে চলে গেল। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা লেয়ারে এইভাবে বেঁকতে থাকছে, বেঁকতে বেঁকতে কি হবে, একটা জায়গায় এসে সংকট কোণেতে এসে পড়ে গেল। ঠিক আছে? আপতন কোণের মানটা সংকট কোণের থেকে বড় হয়ে গেল, তখন তোমরা জানো তখন হয়ে যাবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অর্থাৎ এই রশ্মিটা আর এদিকে ঢুকতে পারছে না। কেমন? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে আবার এই দিকে চলে গেল। এবারে কিন্তু আবার দেখো লঘুতর থেকে ঘনতর মাধ্যমের দিকে যাচ্ছে, সুতরাং সেটা এইভাবে মেকে গেল। বেঁকে যাওয়ার ফলে এখানটাতে যদি কেউ অবস্থান করে সে কিন্তু আর বস্তুটাকে তার আগের অবস্থানে দেখতে পাবে না, সে বস্তুটাকে দেখতে পাচ্ছে এই অবস্থানেতে, অর্থাৎ এই অবস্থানে না দেখে সে বস্তুটাকে দেখতে পাচ্ছে এ প্রাইম এই অবস্থানটাতে। তার উপরে কি হচ্ছে, এই যে মরুভূমির যে বাতাসের স্তরগুলো সেগুলো তো স্থির নেই, সমানে হাওয়া দিচ্ছে, যার ফলে কি হয়ে যাচ্ছে, এই যে প্রতিবিম্বটা যেটা তৈরি হলো সেটা কিন্তু সমানে কাঁপছে। তার উপরে মরুভূমিতে তোমরা তো জানোই খুব গরম, জল তেষ্টা পাচ্ছে হয়তো, তখন সে দেখলো একটা গাছের ছায়া, সেই গাছের ছায়াটা যেন মনে হচ্ছে কাঁপছে, তখন কি হয়, পথ বিভ্রান্ত হয়ে ঠিক যেদিকে গাছটা রয়েছে, যেদিকে বস্তু রয়েছে সেদিকে না গিয়ে অন্য পথে চলে যায়। এইটাকেই বলা হচ্ছে মরীচিকা। এই মরীচিকা শীতকালীন দেশেতেও দেখা যায়, খুব ঠান্ডার দেশে অর্থাৎ আন্টার্কটিকা অঞ্চলেও দেখা যায়। এখানটাতে কিন্তু এই ছবিটা ঠিক উল্টো হয়ে যাবে, অর্থাৎ এখানটাতে যে আছে সে এখানটাতে
একটা ধরো এখানটাতে কোনো নৌকো রয়েছে, সে এখানটাতে নৌকোটাকে উল্টোভাবে দেখতে পারে। হ্যাঁ, এইটাকে বলা হয় শীতকালীন দেশের মরীচিকা। তাহলে এইভাবে তোমাদেরকে আমি প্রতিসরণ এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এইগুলোকে বললাম। প্রতিসরণের ফলের আরও অনেক ঘটনা রয়েছে, যেমন ধরো নক্ষত্রের যে আপাত অবস্থান সেটা কিন্তু পাল্টে যায় প্রতিসরণের ফলে। আমরা যেমন দেখলাম যে মানে যে অবস্থান সেই অবস্থান থেকে বোঝা যাচ্ছে না, একটা তারা মনে করা যাক এই রকম জায়গাতে রয়েছে, কেমন? তো তাহলে পরে কি হচ্ছে, সেক্ষেত্রে তার কাছ থেকে যে আলোক রশ্মিটা সেটা বাতাসের মধ্যে দিয়ে যখনই আসতে শুরু করছে, আসতে গিয়ে কি হচ্ছে, এই পর্যন্ত এলো, আসবার পরে এইভাবে চলে আসলো, বেঁকে যাচ্ছে। তো আমরা এখানটাতে থেকে কি দেখব, তারাটাকে এই রকম অবস্থানে দেখব, অর্থাৎ তারার কিন্তু আপাত উত্থান হচ্ছে, তার প্রকৃত অবস্থানে আমরা দেখতে পাই না। একই ঘটনা সূর্যের বেলাতেও ঘটে। সূর্য যখন একদম উঠছে, সূর্য যখন জাস্ট উঠছে, সূর্যোদয় হচ্ছে, তখন সূর্য আসলে মনে করা যাক এই রকম অবস্থানে রয়েছে, সূর্য মনে করা যাক এই অবস্থানে রয়েছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি কিন্তু এই অবস্থানেতে। হ্যাঁ, এর ফলে কি হয় জানো তো, সূর্যকে যখন আমাদের দেখতে পাওয়ার কথা নয়, অর্থাৎ দিগন্ত রেখার নিচে রয়েছে, তখনও কিন্তু আমরা সূর্যের এই আপাত উত্থানের ফলে সূর্যকে আমরা মোটামুটি এই রকম অবস্থানে দেখছি, অর্থাৎ আমাদের চোখে তার সূর্যোদয় হয়ে গেছে। আসলে সূর্যোদয় হয়নি, সূর্য কিন্তু তখনও দিগন্ত রেখার নিচে রয়েছে। একই ঘটনা ঘটে সূর্যাস্তের সময়ও, সূর্য যখন দিগন্ত রেখার নিচে নেমে গেছে, তখনও কিন্তু আমরা সূর্যকে খানিকটা হলে পরেও দেখতে পাই। কতক্ষণ দেখতে পাই জানো তো, এখানটাতে প্রায় 2 মিনিট গ্যাপ হয়, এখানটাতে প্রায় 2 মিনিট গ্যাপ হয়, অর্থাৎ সূর্যোদয় বা সূর্যাস্তের যে সময়টাকে আমরা পাই সেটা অ্যাকচুয়ালি আরও 4 মিনিট আমরা বেশি দেখতে পাই। হ্যাঁ, একই কারণে কি হয়, এই যে সূর্যটা রয়েছে, সূর্যটা যখন উঠছে বা সূর্যটা যখন ডুবছে, তখন দেখবে সামান্য চ্যাপ্টা মনে হয়। কেন চ্যাপ্টা মনে হবে, যে আমরা এই যে আপাত উত্থানের কথাটা যেটাকে বললাম, এটাকে তোমরা জানো যে লম্বালম্বিভাবে যদি আলোকরশ্মি এসে পড়ে, তার কিন্তু আপাত অবস্থানের খুব একটা পরিবর্তন হয় না, অর্থাৎ যত বেশি আপাতন কোণ যত বেশি হবে, প্রতিসরণ তত বেশি হয়ে যাচ্ছে, তত বেশি বেঁকে যাচ্ছে। তো সূর্যের ক্ষেত্রে কি হচ্ছে, এইখানটাতে যে আলোকরশ্মি, এখান থেকে যে আলোকরশ্মি আসছে, সে কিন্তু অনেকটা বেঁকে যাচ্ছে, কিন্তু এইখান থেকে যে আলোকরশ্মি আসছে সে কিন্তু ততটা বেঁকছে না। তো এখানকার যে আলোকরশ্মিটাকে, সেখানটাতে আমি জাস্ট একটা ব্যাখ্যা করবার জন্য বলছি, আমরা কিন্তু এই পজিশনটাকে মোটামুটি ধরা যাক এই পজিশনেতে দেখছি, কিন্তু উপরেরটা যেটা, এই যে এই বিন্দু থেকে যে আলোকরশ্মি আসলো, সেটার তত বেশি উত্থান হলো না। সুতরাং গোল যেটাকে আমাদের সূর্যটাকে দেখার কথা, সেটা গোল না দেখে আমরা এই টাইপের, এই ধরনের একটুখানি চ্যাপটা দেখি। এই জন্য আমরা বলি সূর্য যখন উপরে উঠছে তখন সামান্য উপর নিচেতে একটা চ্যাপটা মতো মনে হচ্ছে, কেমন? তো এই গেল প্রতিসরণের ফলে সূর্য চাঁদের যে অবস্থানগুলো সেগুলো কেমন পাল্টাচ্ছে সেটাকে আমরা ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, আমি তোমাদেরকে এখন একটা প্রিজম দেখাচ্ছি। প্রিজম হলো, দেখো এই যে প্রতিসারক তল, একটা স্বচ্ছ মাধ্যম কতগুলো সমতল দ্বারা সীমাবদ্ধ, বিশেষ একটা আকৃতি। এটা দেখো, এইটা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ, অর্থাৎ তোমাদের যখন বইতে আঁকা হবে তখন শুধুমাত্র এই ত্রিভুজ আকৃতি অংশটুকুই আঁকা হবে, এটাকে বলা হয় প্রধান ছেদ। কি হয় এক্ষেত্রে, আলোকরশ্মি এই একটা দিক দিয়ে ঢুকছে আর একটা দিক দিয়ে বেরোচ্ছে, তাহলে এই দুটো তলকে বলা হচ্ছে প্রতিসারক তল, কেমন? এই যে কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে প্রতিসারক কোণ। হ্যাঁ, এইগুলো হচ্ছে পার্শ্বতল, এই দুটো হচ্ছে পার্শ্বতল, এইটা একটা পার্শ্বতল, এইটা একটা পার্শ্বতল, এইটা একটা প্রতিসারক তল, এইটা একটা প্রতিসারক তল, আর এই যে নিচে যেটা সেটা একটুখানি ঘষা থাকে, এটা হচ্ছে ভূমি, কেমন? এই হলো আমাদের প্রিজমের গঠন। এখন প্রিজমের সম্পর্কে যেটুকু যে পড়াবো, তখন কিন্তু আমরা প্রধান ছেদ অর্থাৎ এই ত্রিভুজাকৃতি যেটা, সেইটাকে দিয়েই আমরা পড়াবো। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু দেখাতে চাইছি যে প্রিজমেতে যখন আমরা আলোকরশ্মি ফেলছি, তোমরা আমার টর্চটাকে খেয়াল করো, দেখো
এই যে টর্চের যে আলোটা সেটাকে কিন্তু এই প্রিজম ভূমির দিকে বেঁকিয়ে দিচ্ছে। ঠিক আছে, কিভাবে বেঁকাচ্ছে সেটাকে এবারে আমি তোমাদেরকে বোর্ডেতে বুঝিয়ে দিচ্ছি। এ বি সি একটা প্রিজমের প্রধান ছেদ। ঠিক আছে, যেমন তোমাদেরকে দেখালাম, এটা একটা প্রিজমের প্রধান ছেদ। এটা একটা আপতিত আলোক রশ্মি, সেটা কি হলো, প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসৃত হলো। প্রতিসৃত হয়ে এই পথে যাওয়ার পরে দেখো এটা লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, সুতরাং এটা কি হলো, যাওয়ার কথা ছিল এই পথেতে, কিন্তু লঘু থেকে যেহেতু ঘনতে যাচ্ছে তাই জন্য অভিলম্বের দিকে সরে আসলো। এই যে অভিলম্বের দিকে সরে আসলো, সরে এসে এই পথে গেল। এখানে আবার ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, সুতরাং যাওয়ার কথা ছিল তার এই দিকটাতে, কিন্তু এই দিকে না গিয়ে অভিলম্ব থেকে দূরে সরে গেল, অর্থাৎ এই পথেতে চলে গেল। এর ফলে কি হচ্ছে, তোমরা দেখলে যে প্রিজমেতে আলোক রশ্মিটাকে কিন্তু ভূমির দিকে বেঁকিয়ে দিচ্ছে। এই প্রিজমেতে আলোক রশ্মিকে যেভাবে বেঁকিয়ে দিচ্ছে, তার নিজস্ব পথ থেকে যে বিচ্যুতি করছে সেটাকে বলা হচ্ছে বিচ্যুতিকোণ। বিচ্যুতিকোণটা কীরকম, আমরা যে আলোক রশ্মি ফেলেছিলাম সেটা যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু ফাইনালি এটা বেরিয়েছে এই পথে। তাহলে এই দুটোর মধ্যে যে কোণ, সেই কোণটাকে বলা হচ্ছে প্রিজমের বিচ্যুতিকোণ বা চ্যুতিকোণ। এই চ্যুতিকোণের মানটাকে আমরা নির্ণয় করব। চ্যুতিকোণ ডেল্টা ইকুয়ালস টু, দেখো একটু ভালো করে খেয়াল করবে, আমরা না এই ত্রিভুজটা নিচ্ছি, কেমন, এই যে ত্রিভুজ এইটাকে নিচ্ছি। এই ত্রিভুজেতে দেখো এই ডেল্টা কোণটা যেটা বললাম সেটা হচ্ছে বহিস্থ কোণ। এই যে বহিস্থ কোণ ডেল্টা ইকুয়ালস টু অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই দুটো কোণের যোগফলের সমান হবে। এই দুটো কোণের মান কত হবে, এই দুটো কোণ দেখো, এই কোণটার মান কত, এই হচ্ছে I1, তাহলে পুরো কোণটা I1 মাইনাস R1, তাই তো। তাহলে এই কোণটার মান হচ্ছে I1 মাইনাস R1, I1 মাইনাস R1 প্লাস এই কোণটার মানও দেখো একইভাবে বিপ্রতীপ কোণ, এটা I2 এটা R2, সুতরাং এই কোণটার মান হচ্ছে I2 মাইনাস R2 ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এখন R1 প্লাস R2-র মান আমরা বার করব। R1 প্লাস R2, দেখো এখানটাতে R1 প্লাস R2 প্লাস, আমি এই ত্রিভুজটাকে দেখাচ্ছি, এই যে লাল যে ত্রিভুজটা আমি আঁকলাম, এই ত্রিভুজটাতে R1 প্লাস R2 প্লাস ও সমান 180 ডিগ্রি, তাই তো। ত্রিভুজের তিন কোণের সমষ্টির সমান মান হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখো AFOD, এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটার চারটা কোণের যোগফল 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে এই কোণটা আর এই কোণটা অলরেডি 90 90 180 হয়ে গেছে, সুতরাং আমরা বলতে পারি এ কোণ যোগ ও কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটো থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, R1 প্লাস R2 ইকুয়ালস টু এ, তাই না। দুটোতেই ও কোণ আর 180 ডিগ্রি, এটাকে আমরা কেটে দিলাম, তাহলে R1 প্লাস R2 সমান এ। তাহলে R1 প্লাস R2 এটার মানটা আমি বসিয়ে দিলাম, I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে ডেল্টা অর্থাৎ বিচ্যুতি কোণের মান কিন্তু প্রিজমের প্রতিসরণ কোণের উপরে নির্ভর করছে এবং এই আপতন কোণের উপরে নির্ভর করছে। এই যে বিচ্যুতি কোণটা, সেটা আপতন কোণের উপরে কিভাবে নির্ভর করে সেটার একটা গ্রাফ রয়েছে, সেই গ্রাফটাকে আমি একটু এঁকে দিচ্ছি। গ্রাফটা হলো, আমি এখানটাতে লিখে রাখছি, ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। ডেল্টা এবং অর্থাৎ বিচ্যুতি কোণ এবং আপতন কোণ,
এই দুটোর মধ্যে যে সম্পর্ক এই রকম হবে। অর্থাৎ আপতন কোণ যেমন যেমন বাড়ছে, প্রথমটাতে বিচ্যুতি কোণের মানটা কমতে থাকে, কমতে কমতে একটা জায়গায় পৌঁছে এটা হয়ে গেল মিনিমাম, ডেল্টা মিনিমাম। তারপর আবার আপতন কোণ বাড়লে পরে বিচ্যুতি কোণের মান বাড়তে শুরু করে। ডেল্টা ইকুয়ালস টু যখন ডেল্টা এম অর্থাৎ মিনিমাম, তখন I1 ইকুয়ালস টু I2 হবে, এবং I1 ইকুয়ালস টু I2 হওয়ার ফলে R1, এটার ম্যাথমেটিক্যালটা যেটা রয়েছে সেটাকে আমি এখন আর করে দেখাচ্ছি না, I1 ইকুয়ালস টু I2 এবং R1 ইকুয়ালস টু R2 হবে। এবং সেক্ষেত্রে আমরা প্রতিসরাঙ্ক কিভাবে করব দেখো, আমরা জানি ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে ডেল এম ইকুয়ালস টু 2IM মাইনাস এ। ঠিক আছে, আই এর জায়গাতে আমরা IM বসাচ্ছি। R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু তখন আমরা লিখলাম RM। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি IM ইকুয়ালস টু ডেল এম প্লাস এ বাই 2। এবং এখান থেকে আমরা যেহেতু দেখেছি যে A ইকুয়ালস টু R1 প্লাস R2, R1 প্লাস R2 ইকুয়ালস টু 2RM, এই যে আমরা পেয়েছি R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু RM, তাহলে RM ইকুয়ালস টু A বাই 2। দুটো সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এখন প্রতিসরাঙ্ক অর্থাৎ এই যে কাঁচটা সেটার প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু কী হবে, সাইন IM বাই সাইন RM ইকুয়ালস টু সাইন IM ইকুয়ালস টু আমরা কি পেয়ে গেলাম, সাইন A প্লাস ডেল্টা এম সাইন A প্লাস ডেল্টা এম বাই 2, আর সাইন আর এর জায়গায় আমরা কি বসাবো, সাইন A বাই 2 মিউ ইকুয়ালস টু। অর্থাৎ আমরা এই পদ্ধতিতে কাঁচের প্রতিসরণ কোণটাকে যদি আমাদের জানা থাকে সেটাকে আমরা মেজার করতেই পারি। ডেল্টা এমটাকে আমরা একটা প্র্যাকটিক্যালি বার করতে পারি, জানো তো। এই প্রিজমের যে ন্যূনতম বিচ্যুতি কোণ সেটা কিন্তু একটা ইউনিক কোণ, অর্থাৎ প্রিজমের একটা নির্দিষ্ট অবস্থানেতেই সেই চ্যুতিকোণটা সেটা কিন্তু মিনিমাম হবে। তো সেইটাকে আমরা পরীক্ষার মাধ্যমে বার করে নিলে পরে সেই পরীক্ষার সাহায্যে কিন্তু এ এবং ডেল্টা এম দুটো যখন বার করে নেব তখন আমরা মিউ অর্থাৎ এটার প্রতিসরাঙ্কটাকেও আমরা বার করতে পারবো। প্রিজমের আরও কিছু সুবিধা রয়েছে। প্রিজমটাকে আমরা পূর্ণ প্রতিফলক প্রিজম হিসাবে ব্যবহার করতে পারি। আমি জাস্ট কয়েকটা ছবি তোমাদেরকে এঁকে একটুখানি বুঝিয়ে দিয়ে দিচ্ছি যে প্রিজমের ব্যবহারটাকে। একটা হলো, ধরো প্রিজমের যে একটা যদি সমকোণী সমদ্বিবাহু আমি যদি প্রিজম নিই, সেই প্রিজমটাতে আমরা জানি যে কাঁচের ক্ষেত্রে এটা হচ্ছে 42 ডিগ্রি মতো, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোণটা হচ্ছে 42 ডিগ্রি মতো। এখন সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, কাজেই এই কোণ দুটো হচ্ছে 45 ডিগ্রি করে, এই কোণটাও 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি। সুতরাং এই যে আপাতন কোণ যেটা পড়লো এই কোণটা কিন্তু 45 ডিগ্রি, আর সংকট কোণ কত বলেছি, 42 ডিগ্রি। তাহলে এটা সংকট কোণের থেকে বেশি কোণ। সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হলে পরে জানি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে এটা আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিফলন কোণ 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি বেঁকিয়ে দিল। সুতরাং আলোক রশ্মিকে আমরা এইভাবে 90 ডিগ্রি বেঁকিয়ে দিতে পারি প্রিজম ব্যবহার করে। এটাকে কোথায় ব্যবহার করা হয়, আমরা পেরিস্কোপ, আলোর ক্ষেত্রে আমরা পেরিস্কোপ যেটাকে তৈরি করেছিলাম মনে আছে, সাবমেরিনেতে ব্যবহার করা হয় পেরিস্কোপ, ডুবোজাহাজেতে বসে বাইরের কোনো কিছু দেখার জন্য। তো সেক্ষেত্রে আমরা প্রথমে প্রতিফলন পড়ানোর সময় এখানটাতে আয়না ব্যবহার করেছিলাম। তো আয়নাতে তো অনেক ধরনের ত্রুটি দেখা যায়, আলোর উজ্জ্বলতা কমে যায়, কাজে সেই সমস্ত জায়গাতে এই আয়নাটাকে ব্যবহার না করে
এখানটাতে সমকোণী সমদ্বিবাহু প্রিজম ব্যবহার করা হয়। প্রিজমের এটা একটা বড় উপকারিতা। প্রিজম আরও কি করতে পারে জানো তো, যে কোনো ইমেজটাকে ইনভার্টেড করে দিতে পারে, মানে পাল্টে দিতে পারে আর কি। এই রকম ধরনের দু একটা ছবি আমরা দেখিয়ে নিতে পারি। আর একটা ছবি অন্তত পক্ষে দেখিয়ে নিই, এটাও একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এইরকম একটা রয়েছে, পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে আমাদের এই ধরনের কোনো একটা ইমেজকে আমরা সোজা ইমেজকে উল্টোনো, উল্টোনো ইমেজকে সোজা আমরা করে দিতে পারি। তাহলে পরে আজকের মতো আমরা প্রতিসরণের এই যে প্রিজম পর্যন্ত যেটা, সেটুকুকে আমরা বোঝানোর চেষ্টা করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকে পড়াশোনাটাকে ভালো মতো করো।